Dear learners of master's program 2 years, this is Faisal Ahmed. Now the session is being recorded for the future reference. Good evening to you all. Good evening. Good evening. Good evening, sir. Me Faisal Ahmed, faculty member, Department of English, World University of Bangladesh. So in the summer 2021, was to take 20th century English drama, the course code of which is ENG 1014. And this evening, I'm going to discuss the critical appreciation major themes and symbols in Riders to the Sea by John Millington Synge, okay, who is an Irish dramatist. And the Riders to the Sea is a drama, modern English drama, okay. So it is in the category of realism, okay. So that's for sure, and it's really very connected to the real people and real situation. And the setting is Europe, and the time is 20th century, okay, in the beginning of the 20th century. And 20th century, the span of 20th century is from 1901 to 2000. That's the time span. Now I'm going to share the slide with you that I'm going to discuss, okay. Okay, critical appreciation of Riders to the Sea, okay. So Riders to the Sea is very short, has very little plot, and has next to no character development. এখানে বিশেষ কোনো ক্যারেক্টার ডেভেলপমেন্টও নেই, প্লাস এই নাটকটা খুবই সংক্ষিপ্ত এবং এর প্লটটা খুবই সিম্পল এবং খুবই ছোট্ট একটা প্লট. Okay, despite these characteristics, or perhaps due to them, it is a potent and absorbing work that is a hallmark of the Irish literary renaissance and one of Synge's most important contributions to drama written in the English language. Okay, so এই অল্প কিছু ঘাটতি সত্ত্বেও এই নাটকটা এতটাই পটেন্ট এবং এতটাই অ্যাবজর্বিং ওয়ার্ক, অর্থাৎ মানুষের ব্রেইনে এতটাই মানে অবজার্ভ করেছে বা অ্যাট্রাক্ট করেছে, যেটা একটা হলমার্ক, আইরিশ লিটারেরি রেনেসান্স একটা হলমার্ক হিসেবে এটাকে চিহ্নিত করা হয়। ওকে, এবং সিঞ্জের, জে.এম. সিঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা নাটক বলে অভিহিত করা হয়, বিশেষ করে যারা ক্রিটিক বা সমালোচক তারা এটাকে জে.এম. সিঞ্জের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটক বলে অভিহিত করেছে। অর্থাৎ এর ক্যারেক্টারটা খুবই সিম্পল, ঘটনাটাও খুবই সিম্পল এবং সাধারণ জীবন নিয়ে নাটকটা। ওকে, যেটা আমরা লাস্ট উইকে ইন্ট্রোডাকশনে আমরা আলোচনা করেছিলাম, যেটা একটা আইরিশ একটা কোস্টাল এরিয়া, অর্থাৎ সামুদ্রিক বন্দরের কাছাকাছি যারা থাকে, উপকূলবর্তী এলাকায় যারা থাকে, এই ধরনের পোর পিপল যারা কিনা জীবিকা নির্বাহ করে সমুদ্রের যাত্রার উপরে, ফিশিং এর উপরে। ওকে, এবং নারীরা গৃহস্থালী কিছু কাজকর্ম করেন, জামা কাপড় সেলাই মানে বুনেন আর কি, তখনকার সময় যে জামা কাপড় বুনে তাঁত বা বিভিন্ন পদ্ধতিতে হাতে বোনা হয়, এই হাতে বুনতেন। ওকে, অনেক পরিশ্রমী, তাদের লাইফ গুলো ছিল যথেষ্ট হার্ড ওয়ার্কিং লাইফ এবং খুবই চ্যালেঞ্জিং, অ্যাডভেঞ্চারাস এবং খুবই রিস্কি। ওকে, এবং এই রিস্কি লাইফের সাথে অনেক কিছুই জড়িত, একদিকে তাদের লাইফস্টাইল, আরেকদিকে তাদের ধর্ম, সোসাইটি। ওকে, সো ধর্ম বলতে তাদের ইউরোপে হচ্ছে, পুরো ইউরোপে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই খ্রিস্টানিটি। আর সেক্ষেত্রে খ্রিস্টানিটির মধ্যে আবার দুটো ভাগ আছে, একদল আছে পেগানিজম আর একদল ক্যাথলিসিজম। ওকে,
সো পেগানিজম যারা হচ্ছে খুবই মানে আদি কালের যে খ্রিস্টান ধর্মটাকে ধরে রেখেছে তাদেরকে পেগান বলা হয়। ওকে, যারা কিনা খ্রিস্টান ধর্মের ছোটখাটো বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখে এবং যারা কিছু বিষয় পালন করে যেটা আধুনিক মানুষদের কাছে সুপারস্টিশন বলে বিবেচিত হয়, মানে কুসংস্কার। ওকে, তো যেমন আমাদের এই যে ইসলাম ধর্মে যেরকম আছে আর কি, শিয়া সুন্নি, তারপরে যেমন অনেকে আছে মাজার পূজারী, অনেকে আছে যেমন ওই যে কি বলে জামাত ইসলামী, ঠিক আছে, আবার অনেকে আছে চরমনাই, এভাবে এক একজন এক এক দলে বিভক্ত, ঠিক আছে। আবার কিছু কিছু ক্যাটাগরি আছে যারা কিনা ওই যে পানি পড়ার জন্য হুজুরের কাছে যায় বা তাবিজ নেয়, ঠিক আছে। এই ধরনের কিছু বিষয় বিশ্বাস যেটা আধুনিক মুসলিমরা কুসংস্কার হিসেবে ভেবে দেয়, ওকে, বিবেচনা করে। তো এই ধরনের কিন্তু খ্রিস্টান ধর্মের মানুষদের মধ্যেও আছে। ওকে, তারা খ্রিস্টান ধর্ম পালন করে ঠিকই, কিন্তু তারা একদল আছে আধুনিক খ্রিস্টান, আরেক দল আছে সে অ্যানশিয়ান খ্রিস্টান, ঠিক আছে, বা ক্লাসিক খ্রিস্টান, অর্থাৎ যাদেরকে আমরা বলতে পারি যে সেই দাদার বা দাদার দাদার আমলের সেই সংস্কৃতি, কৃষ্টি, কালচার বা ধর্মীয় রীতিনীতিগুলো তারা মেনে চলার চেষ্টা করে। ওকে, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি শুনতে পাচ্ছি। স্যার। স্যার জি, ওই স্যার। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে? স্ক্রিনে তো আমি শেয়ার করছি, আপনারা কি দেখতে পাচ্ছেন? না স্ক্রিনটা না, স্যার স্ক্রিনটা আমার দেখতে পাচ্ছি এখানে না, দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না স্যার। ওকে ওকে, জাস্ট এ সেকেন্ড। আমি নতুন করে আবার শেয়ার করছি। দেখেন তো এখন দেখা যাচ্ছে কিনা? জি স্যার, এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, ওকে, দ্যাটস ফাইন। এখন আমি ফুল স্ক্রিন করে দিলাম, হ্যাঁ, দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। that I'm sharing with you? দেখতে পাচ্ছি। Okay, that's fine. So the brief work features capacious resounding themes of humanity versus nature, traditional religion versus modernity, the community versus the individual, and the particular versus the universal. Okay, so এখানে কিছু বিষয় নিয়ে বিশেষ ফোকাস করেছে জন মিলিংটন সিঞ্জ, বা এই নাটকের নাট্যকার যিনি লিখেছেন। তিনি এখানে ফোকাস করেছেন মানবিকতা, মানে মানুষের যে হিউম্যানিটির যে বিষয়টা, এবং এর সাথে ন্যাচারাল ফোর্স, ওকে, যেটা আসলে মানুষের ক্যাপাবিলিটির বাইরে, বিয়ন্ড হিউম্যান ক্যাপাবিলিটি, ওকে, সেটাকে এখানে নেচার হিসেবে ধরা হয়েছে, যেটাকে আমরা সবাই ডেস্টিনি বলি বা ফেট বলি, ভাগ্য বলি। হ্যাঁ, সো এরপর ট্রেডিশনাল রিলিজিয়ন ভার্সেস মডার্ন রিলিজিয়ন, আমি একটু আগে আপনাদেরকে বিভিন্ন আলোচনা দিয়ে বোঝালাম মুসলিম এবং খ্রিস্টান ধর্মে, যেহেতু এই জে.এম. মিল্টন উনি একজন খ্রিস্টান ইউরোপিয়ান, এবং এখানে ইউরোপিয়ান সোসাইটির মানুষদের আজ থেকে আরো 100 বছর আগে মডার্ন পিরিয়ডের সময়টাকে ধরে নেওয়া হয়েছে। এবং তখনকার সময় মানুষগুলো, বিশেষ করে কোন মানুষগুলো, যারা ধরেন যে সিসাইড কোস্টাল এরিয়াতে পোর পিপল, এবং সামুদ্রিক জীবী, মানে সামুদ্রিক মাছ ধরা বা সমুদ্রে যাওয়া, এগুলোর উপরে যাদের জীবন জীবিকা, এবং হাতে কাপড় বোনা, এই জাতীয় বিষয়গুলোর উপরে তাদের জীবন জীবিকা নির্ভর করে। ওকে, এখন তো আমরা ধরেন যে কেউ টিচার, লয়ার, সিটি, অর্থাৎ তখনকার সময় কিন্তু যারা আয়ারল্যান্ডে শহরে থাকতো, সিটিতে থাকতো, তাদের লাইফ কিন্তু এরকম না। ওকে, তারা আবার সেই সময়ে মডার্ন পিপল। কিন্তু ট্রেডিশনাল কারা, যারা রুরাল এরিয়াতে থাকতো, তার মানে গ্রাম বা ভিলেজ এরিয়াতে থাকতো, ওকে, তো তারা কিন্তু মডার্ন না, তারা হচ্ছে ট্রেডিশনাল, তাদেরকে ট্রেডিশনাল বলা হয়। তার মানে তারা সে আগেরকার সময়ের বিষয়গুলো এখনো ধরে রেখেছে, শহরের আধুনিকতার ছোঁয়া এখনো পায়নি। যেমন এখন বর্তমান পোস্ট মডার্ন ইরাতে এখন যেটা চলছে, এটা হচ্ছে অত্যাধুনিক যুগ। হ্যাঁ,
মানে পোস্ট মডার্ন এরা। সো এই যুগে কিন্তু আপনার গ্রাম এবং শহর প্রায় অনেকটা সেম হয়ে গেছে, কাছাকাছি সেম। যেমন এখানে বিদ্যুৎ, তারপর হচ্ছে কমিউনিকেশন, ট্রান্সপোর্টেশন, এভরিথিং কিন্তু শহরের মানুষ যেরকম পাচ্ছে গ্রামেও এরকম কাছাকাছি পেয়ে যাচ্ছে। ওকে, কিছুটা হয়তো ঘাটতি আছে, কিন্তু আজ থেকে 100 বছর আগে তখন কিন্তু এই বিষয়গুলো এমন ছিল না। তখন গ্রাম আর শহরের মধ্যে একেবারে বিশাল গ্যাপ ছিল। ওকে, অনেকটা আপসাইড ডাউন। তো তখনকার গ্রামের মানুষগুলো একেবারে সহজ সরল ছিল, ন্যাচারাল যে বিভিন্ন ওমেন বা সিমটম এগুলোর উপর তারা বিশ্বাস করতো, সুপারস্টিশনের উপর তারা বিশ্বাস করতো, যেটা শহরের মানুষগুলো আধুনিক অনেক কিছু পাওয়ার কারণে তারা ওই বিষয়গুলোর ইম্পর্টেন্স গুলো বুঝতো না। ওকে, বা তাদের ওটা দরকার নেই, কারণ তাদের জীবন জীবিকার ধরন বা মাধ্যমগুলো ভিন্ন। ঠিক আছে, যার কারণে এই আধুনিক মানুষগুলো যে জিনিস ন্যাচারাল ফোর্স গুলোকে সুপারস্টিশন বলে চালিয়ে দিত। সব ন্যাচারাল ফোর্স কিন্তু সুপারস্টিশন না। ওকে, কিছু কিছু ন্যাচারাল ফোর্সের এভিডেন্সও আছে, বিজ্ঞান অনেক কিছু প্রমাণ করেছে। আবার কিছু কিছু সত্যিকার অর্থেই সুপারস্টিশন বা কুসংস্কার। ওকে, তো যাই হোক, তো এখানে যে বিষয়টা মডার্নিটি এবং ট্রেডিশনাল রিলিজিয়ন, তারপর হচ্ছে কমিউনিটি ভার্সেস ইন্ডিভিজুয়াল, অর্থাৎ সোসাইটিতে মানুষ একরকম, ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে মানুষ আরেক রকম। এরপর পার্টিকুলার এবং ইউনিভার্সাল, অর্থাৎ পার্টিকুলার ক্ষেত্রে যেমন আমরা রুরাল এরিয়া মানুষদের ক্ষেত্রে একভাবে দেখব, এবং কিছু কিছু বিষয় একরকম, আবার কিছু কিছু বিষয় আছে একই রকম, ইউনিভার্সাল। ওকে, তো জীবন জীবিকা, ভাগ্য, এগুলো মানুষ শহরে থাকুক আর গ্রামে থাকুক, এই বিষয়গুলো কিন্তু প্রায় একই রকম। হ্যাঁ, জীবন জীবিকার মাধ্যমগুলো ভিন্ন, কিন্তু সবাই কিন্তু জীবন জীবিকা করার জন্য চেষ্টা করছে। এবং ভাগ্যের যে বিষয়টা, সেটাও কিন্তু গ্রামে থাকুক বা শহরে থাকুক, বিষয়গুলো কিন্তু সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। তো গ্রামের কনটেক্সটটা ভিন্ন, শহরের কনটেক্সটটা আরেক রকম। ওকে, so as part of the Irish literary renaissance, the play recreated the speech of the Irish language in English through using Gaelic speech patterns. অর্থাৎ তখনকার সময়ের যে আঞ্চলিক যে ভাষার প্যাটার্ন, হ্যাঁ, আইরিশ গ্রাম অঞ্চলের যে রিজিয়নাল ডাইলেক্ট, এই ডাইলেক্টে এবং ওই ধরনের ইমোশন দিয়েই কিন্তু এখানে নাটকটাকে রিক্রিয়েট করা হয়েছে, এবং রিয়ালিটিটাকে তুলে ধরার চেষ্টা করেছেন জেএম সিঞ্জ। It also celebrates the dignity and stoicism of the people of the Aran Islands, অর্থাৎ এখানকার এই দ্বীপগুলোকে বলা হয় অ্যারান আইল্যান্ড। হ্যাঁ, অ্যারান আইল্যান্ডের লোকজনদের মধ্যে এক ধরনের ডিগনিটি ছিল, মানে ডিগনিটি বলতে তাদের মধ্যে একটা আত্মমর্যাদা, তাদের যে একটা ট্রেডিশন, সেই ট্রেডিশনকে নিয়ে তারা গর্ব করে, এবং তাদের মধ্যে একটা স্টোইসিজম। স্টোইসিজম হচ্ছে একটা ধর্মীয় ফিলোসফিক্যাল টার্ম, যেটার দ্বারা হচ্ছে সুফিজম বা এই যে অনেকটা ন্যাচারাল ফোর্সের উপরে বা ডেস্টিনির উপর যে স্ট্রং বিলিফ, সেটাকে আর কি বোঝায়। So this depiction is intended to ameliorate contemporary criticism of these people as backward and primitive. So যাই হোক, এই ডেপিকশনটা অনেক ক্ষেত্রে জেএম সিং দেখাতে চেয়েছেন এই উদ্দেশ্যে যে বা এরকম অ্যামিলিয়েট করার জন্য অথবা পোর্ট্রে করার জন্য যে সমসাময়িক যে ক্রিটিসিজম বা সমালোচনা এই মানুষগুলোর ব্যাপারে, সেটা হচ্ছে যে ব্যাকওয়ার্ড, তারা হচ্ছে প্রিমিটিভ এবং ব্যাকওয়ার্ড, অর্থাৎ আধুনিক মানুষদের চাইতে তারা অনেক পিছিয়ে, ওটাই বোঝানো হচ্ছে। তবে আবার কিছু কিছু ক্ষেত্রে জেএম সিঞ্জ সেই ট্রেডিশনাল মানুষগুলোর কিছু বিষয়কে সে গুরুত্ব দিয়েছেন। ওকে, সব ক্ষেত্রে তারা ব্যাকওয়ার্ড নয়, কিছু কিছু ক্ষেত্রে তারা আবার ফরওয়ার্ড, যেমন ভাগ্যের যে বিষয়টা, ফেইট, হ্যাঁ, এবং জীবনের যে একটা সংকীর্ণতা বা ফ্রাজাইলিটি, ওকে, বা ট্রানজিয়েন্সি, এই বিষয়টা কিন্তু সবার ক্ষেত্রেই সমান, ইউনিভার্সাল। ওকে, তো সেই বিষয়টার ক্ষেত্রে কিন্তু, এবং এই বিষয়টা কিন্তু অর্থাৎ লাইফ যে একটা আনসার্টেন, অনিশ্চিত, এই বিষয়টা কিন্তু গ্রামের, বিশেষ করে যারা কোস্টাল এরিয়াতে বা রিস্কি জব যারা করে, তারা কিন্তু এই বিষয়গুলো একেবারে মানে খুব বেশি উপলব্ধি করে, যেটা যারা আরামায়েশে থাকে বা শহরে থাকে তারা কিন্তু এই বিষয়টা একেবারে উপলব্ধি করে না।
ওকে, তাদের কাছে দেখা যায় তারা মৃত্যু হাতে নিয়ে প্রতি মুহূর্তে তারা ঘোরাফেরা করে। অপরদিকে শহরের বা আধুনিক মানুষেরা, যাদের ওই ধরনের কোনো জীবন জীবিকার কোনো প্রেশার নেই, হ্যাঁ, ফ্যামিলি এস্টাবলিশড, আধুনিক জব করছে তারা, ওকে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা ওই বিষয়গুলোর ব্যাপারে একেবারেই তারা অ্যাবসেন্ট মাইন্ডেড। ওকে, হঠাৎ করে যখন হয় তখন তারা উপলব্ধি করতে পারে, তাছাড়া তারা ওই জিনিসগুলো রিয়ালাইজ করতে পারে না। So indeed, while the poverty in which Moria and her family live, অর্থাৎ মরিয়া এবং তার পরিবার যে দারিদ্রতার মধ্যে বসবাস করছে, together with the fact that the island seems extremely far removed from the mainland's industrialization and modernization, এবং প্রকৃতপক্ষে আইল্যান্ডটা মনে হচ্ছে যেন মারাত্মকভাবে বা প্রবলভাবে এটা আধুনিক শহরের মেইনল্যান্ডের যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা শিল্পায়ন এবং আধুনিকায়ন এটা থেকে অনেক বেশি দূরে। এবং এই জিনিসটা সাজেস্ট করছে যে দে আর ল্যাগিং বিহাইন্ড, তারা অনেক পিছিয়ে আছে। The universality of their sentiments and suffering elevate their archaic existence to one that is much more resonant and impactful. So তাদের যে একটা সেন্টিমেন্ট বা অনুভূতি, হ্যাঁ, সেন্সিটিভিটি, এই বিষয়গুলো আসলে অনেক ক্ষেত্রে সাফারিং, তাদের জন্য সাফারিং, এবং এই জিনিসগুলো তাদের অস্তিত্বকে অনেক সময় বিলীন করে দেয়। হ্যাঁ, তাদের যে অস্তিত্ব আছে এই জিনিসটা তারা অনেক সময় উপলব্ধি করতে পারে না, অর্থাৎ তারা সবসময় একটা অস্তিত্বহীনতায় সাফার করে। যেটা আমরা শহরের যারা পোর সোসাইটি তাদের ক্ষেত্রে এই বিষয়টা, হ্যাঁ, রিচ পিপলরা অস্তিত্বহীনতা কিন্তু সাফার করে খুব কম। রিচ পিপলরা তখনই অস্তিত্বহীনতা সাফার করে যখন তারা রিস্কি কোনো জবে যায়। ফর এক্সাম্পল, কেউ চাঁদে গেল, হ্যাঁ, চাঁদের অভিযানে যাবে, মঙ্গল গ্রহের অভিযানে যাবে, অথবা এভারেস্ট পাহাড় পাড়ি দিবে, হ্যাঁ, অথবা সে কোনো রেসে বা প্যারাশুটে সে বিমান থেকে লাফ দিবে, একটা অ্যাডভেঞ্চারাস কিছু করবে, তখন সে অস্তিত্বহীনতা ভোগে। মানে কিছু একটা রিস্কি করলে তখন সে অস্তিত্বহীনতা ভোগে। এটা হচ্ছে রিচ পিপলদের ক্ষেত্রে। আর সাধারণত নর্মাল যারা রিচ পিপল তারা সাধারণত অস্তিত্বহীনতা সাফার করে কম, খুবই কম। কিন্তু পোর পিপল, whether they live in rural area or urban area, they always suffer from existential crisis. ওকে, অস্তিত্বের যে একটা ক্রাইসিস, সেই ক্রাইসিস থেকে তারা সাফার করে। So that suffering and sorrow are what lend themselves to the place characterization as a tragedy, though it lacks some of the essential hallmarks of that genre. অর্থাৎ একটা ট্র্যাজেডি হওয়ার জন্য, নরমালি যে কোনো নাটকের ট্র্যাজেডি হওয়ার জন্য অ্যারিস্টটল বলেছেন যে সেই নাটকে অবশ্যই মূল চরিত্রটা অনেকটা ডিগনিফাইড হতে হবে, এবং সে অনেকটা সোসাইটির একটা আপার ক্লাস শ্রেণীর বা রয়্যাল ব্লাডের হতে হবে, এবং ভালো মানুষ হতে হবে, এবং তার মধ্যে যে কোনো একটা ফ্ল থাকবে যেটাকে হ্যামাসিয়া বলা হয় লিটারেচারের ভাষায়, এবং ফিলোসফির শব্দে হ্যামাসিয়া বলা হয়, সেইটা থাকতে হবে। তার মানে একটা ট্রাজিক ফ্ল, মানে যে কোনো একটা ত্রুটি থাকবে, যে ত্রুটি বা গ্যাপের কারণে তার লাইফ একটা ট্রাজেডি নেমে আসবে, এবং এই প্রধান চরিত্রের ট্রাজেডিকে কেন্দ্র করে নর্মালি ট্রাজিক ড্রামা গুলো লেখা হয় বা প্লট তৈরি করা হয়। কিন্তু এই সেই দিক থেকে বিচার করলে, ওই ট্রাজেডি জানলার দিক থেকে বিচার করলে, এই আমাদের যে রাইডার্স টু দ্য সি, জেমস ইঞ্জের এই নাটকটা, এই নাটকে কিন্তু ট্রাজেডির বিষয়টা খুবই কম, একেবারেই সাধারণ বিষয়। ওকে, সেই যে ট্রাজিক ড্রামার মতো সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এখানে নেই, ক্যারেক্টারিস্টিক্স গুলো নেই। ওকে, কিন্তু তারপরে এটা একটা ট্রাজেডি। হ্যাঁ, যেহেতু মরিয়া স্বাভাবিকভাবে তার পরিবারের সকল মেইন মেম্বারদেরকে একের পর এক হারিয়েছে, এবং খুবই অল্প সময়ের ব্যবধানে। সমুদ্রে যাচ্ছে তো তারা আর ফিরে আসছে না, যাচ্ছে তো আবার ফিরে আসছে না, এরকম হচ্ছে বিষয়গুলো। ওকে, সো আমি এখন আরেকটা স্লাইড আপনাদের সাথে শেয়ার করব, যেখানে আমরা এটা মেজর থিম এবং কিছু সিম্বলস নিয়ে আছে, আর কিছু বিষয় আছে এখানে। এখানে একজন one thing
interrupt some points Yes. that tragedy, regarding tragedy, Mm-hmm. we know that classical tragedy and modern tragedy. You Yeah. mentioned earlier that Aristotle's mentioned that is higher people when involved, it will be classical tragedy, I think. And then when it indicates the common people in the society, and those who are included in the tragedy, and we can say it That's the modern tragedy. modern tragedy. Yeah. So Two types of tragedy. this is modern tragedy. Okay. And we are focusing these Riders to the Sea. Yeah. Probably it is, obviously it is a modern tragedy. But it doesn't fulfill all the characteristics. All the characteristic of tragedy, correct? Yeah. But it, another thing that is, if you follow the characteristic of 18th century, and when mentioned that the family members or common people are included, family members especially, Mhm. when they are involved in the tragedy, and it also highlighted in the 18th century, from 18th century towards. Mhm. Okay, thank you. Thank you very much for sharing the information with other students as well and with me as well. Okay, so Rat Fleischman, so is a critic. উনি লিখেছেন যে many elements of the play remind one of the classical tragedies of antiquity. ওকে, সো অনেকগুলো বিষয় এখানে, যদি এটা একটা মডার্ন ট্র্যাজেডি, কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা আসলে ক্লাসিক্যাল ট্র্যাজেডির কিছু বিষয় এখানে মনে করিয়ে দেয় নাটকটা। সেটা হচ্ছে দ্য কম্পেলিং স্ট্রাকচারস, হ্যাঁ, এবং দ্য ফরশ্যাডোয়িং অফ দ্য ট্র্যাজেডি, মানে ট্র্যাজেডিটাকে আগে থেকেই অনুমান করা যায়, হ্যাঁ, উপলব্ধি করা যায়। এবং এখানে একটা কম্পেলিং স্ট্রাকচার আছে, and its inevitability, এবং এটা মানে হবেই, এটাকে রোধ করা যাবে না। The element of guilt which is not personal guilt, এখানে গিল্টের যে এলিমেন্ট অর্থাৎ ত্রুটি, হ্যাঁ, অর্থাৎ ত্রুটিটা এখানে কি দেখানো হয়েছে, মরিয়া তার ছেলেকে নিষেধ করা সত্ত্বেও তার ছেলে কি সমুদ্রে গেছে, তাই না? প্রথমে যদিও নিষেধ করেনি, কিন্তু পরে করেছে। তো যাই হোক, এখানে ত্রুটিটাও খুবই লিটল একটা গিল্ট, তো সেই বিষয়টা আছে, কিন্তু সেটা which is not personal guilt, এটা একটা সোশ্যাল ইস্যু এবং এটা একটা ফ্যামিলি ইস্যু, ঠিক আছে? এখানে তার জীবন জীবিকার জন্য তাকে যেতে হবে, সেটা একটা বিশাল কোনো গিল্ট বা ফ্লাও, সো খুবই স্বাভাবিক একটা বিষয়। সো দ্য স্টোইক অ্যাকসেপ্টেন্স অফ ফেট, আরেকটা বিষয় হচ্ছে ভাগ্যকে তারা মেনে নেয়, হ্যাঁ, অর্থাৎ সুপারন্যাচারাল এলিমেন্টস গুলোর উপর যে বিশ্বাস, সেটা হচ্ছে স্টোইসিজম। সেই স্টোইসিজম থেকে যখন তারা, আপনারা কি আছেন আমার সাথে? আমার এটা টাইমটা তো লিমিটটা শেষ হয়ে যেতে পারে, তো আমরা ডিসকানেক্ট হলে একই সেম লিংক ইউজ করে আমরা আবার অ্যাটেন্ড করব। ওকে, so many, acha, the great simplicity and dignity of the main characters. Okay, so এখানে প্রধান যে চরিত্রটা, সেই চরিত্রের কিন্তু পার্সোনাল গিফট না, বা এটা অনেক ক্ষেত্রে ভাগ্যের যে একটা অ্যাকসেপ্টেন্স, সেই বিষয়টা করতে পারে। আবার অনেক ক্ষেত্রে যে এটা গ্রেট সিম্পলিসিটি and dignity of the main character, প্রধান যে চরিত্র মরিয়া, সে মরিয়ার সিম্পলিসিটির বিষয় এখানে হতে পারে। The characters do not possess any flaws, চরিত্রগুলো কোনো যে ফ্লস গুলো নরমালি ট্র্যাজেডিতে থাকে, যেমন প্রাইড, অ্যাঙ্গার, লাস্ট, ওকে, গ্লিটনি, যেগুলোকে 7 ডেডলি সিনস বলা হয়, ওকে, 7টা ভয়ঙ্কর পাপ, বা এই ফ্ল গুলো নরমালি ট্র্যাজেডি নাটকে প্রধান চরিত্রের ক্ষেত্রে থাকে। এগুলো কোনোটাই কিন্তু এই আমাদের এই নাটক রাইডার্স টু দ্য সি এর প্রধান চরিত্র মরিয়ার মধ্যে নেই। ওকে, so that bring about tragedy. However, the tragedy lies in the implacable, insurmountable power of the sea and of fate. এখানে মূলত ট্র্যাজেডিটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে যে
সমুদ্রের যে বিশাল আকারের সক্ষমতা এবং ভাগ্যের যে একটা পাওয়ার, যেটাকে আসলে এড়ানো যায় না। ওকে, ইনএভিটেবল। সো ভাগ্য এবং সমুদ্রের পাওয়ার, এই দুটো ক্ষেত্রে এখানে এই নাটকের ট্র্যাজেডিটাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং কারণ হিসেবে দেখানো হয়েছে। তো এটা কি ধরনের নাটক? রাইডার্স টু দ্য সি ওয়ান অ্যাক্ট প্লে। ওকে, এটা ওয়ান অ্যাক্ট। নরমালি নাটকগুলো 5 অ্যাক্টের হয়ে থাকে, তো এটা হচ্ছে একটু ভিন্ন ধর্মী ওয়ান অ্যাক্ট প্লে বাই জন মিলিংটন সেঞ্জ, যেটা আমরা ইন্ট্রোডাকশনে আমরা পড়েছি বা জেনেছি। 1903 সালে এটা পাবলিশ হয়েছিল, প্রডিউসড হয়েছিল 1904 সালে, মানে থিয়েটারে পারফরমেন্স হয়েছিল। রাইডার্স টু দ্য সি ইজ সেট ইন দ্য Aran Islands of the west coast of Ireland and is based on a tale Singe heard there. অর্থাৎ সে অ্যারান আইল্যান্ডে বা অ্যারান দ্বীপে সিঞ্জ ভ্রমণ করেছিল এবং সেখানে এই ধরনের পরিবারের গল্প বা কাহিনী সে শুনেছিল এবং সেটার উপর নির্ভর করেই সেই নাটকটা লিখেছে। It won critical acclaim as one of dramatic literature's greatest one-act plays. So dramatic literature-এর সেরা ওয়ান অ্যাক্ট প্লে হিসেবে এটাকে বিবেচনা করা হয় এবং অনেক ক্রিটিকরা বলে থাকেন। Major theme in brief: in Riders to the Sea, the community's fragile existence depends on their young man's ability to make a living from the sea. মানে তাদের যে একটা খুবই দুর্বল ভঙ্গুর যে একটা অস্তিত্ব, হ্যাঁ, সে অস্তিত্বটা নির্ভর করছে তার যুবক যারা পুরুষ, পরিবারের পুরুষ লোক এবং যারা যুবক অবস্থা আছে বা শক্তি সামর্থ্য আছে, তাদের সমুদ্রে যাওয়া গিয়ে জীবন জীবিকা নির্বাহ করার সামর্থ্যের উপরে নির্ভর করছে। The very force of nature that often takes their lives. এবং এই শক্তিশালী সমুদ্র এবং এই প্রকৃতির শক্তি অনেক সময় তাদের জীবনকে কেড়ে নেয়। Because of this, Riders to the Sea is centrally concerned with past deaths and the threat of death in the future. অর্থাৎ আগে সমুদ্রে যারা যে মেল মেম্বাররা মারা গেছে সেই তাদের বর্ণনা এবং ভবিষ্যতে যারা যাবে তারাও এইভাবে মারা যাবে, এগুলোকে কেন্দ্র করে এই নাটকটা। সো কারা আসলে রাইডার্স টু দ্য সি, মানে রাইডার্স কারা? দ্য মেল মেম্বার্স অফ মরিয়াস ফ্যামিলি, মরিয়ার পরিবারের যারা মেল মেম্বার, যারা ঘোড়ায় চড়ে এই সমুদ্রে যাত্রা করে এবং সেখানে নৌকায় তারা মাছ শিকার করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করে, মানে সি ফুড সংগ্রহ করে। তাদেরকে বলা হচ্ছে রাইডার্স টু দ্য সি। মেসেজ ইন রাইডার্স টু দ্য সি কনভেড বাই সিঞ্জ। সো জে.এম. সিঞ্জ এই নাটকে কি মেসেজ দিয়েছেন এই নাটকটা লেখার দ্বারা? প্রত্যেক সাহিত্যিক বা নাট্যকারদের উদ্দেশ্যই হচ্ছে তাদের লেখনীর মাধ্যমে সোসাইটিকে, কোনো ইন্ডিভিজুয়াল সোসাইটি বা কোনো ইউনিভার্সালি সোসাইটিকে বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে তারা বিশেষ একটা মেসেজ দিবে। তো এখানে জে.এম. সিঞ্জ কি মেসেজ দিচ্ছে? Singe here represents the sea in the manner of the classical concept of nemesis or fate. নেমেসিস বলতে ভাগ্যকে বোঝানো হয়, অর্থাৎ এবং ভাগ্যের যে একটা আগের দিনকার যে ধারণা, সেই ধারণা যে বিষয়টা, অর্থাৎ আগেরকার মানুষের ভাগ্যকে কিভাবে দেখতো ওই বিষয়টাই সে এখানে রিপ্রেজেন্ট করেছে। ওকে, এবং সেটা কোন কনটেক্সটে? যারা সমুদ্রের উপর জীবিকা নির্বাহ করে বা সি ফুডের উপরে, যাদেরকে প্রতিদিনই সমুদ্রে যাত্রা করতে হয়। ভয়ঙ্কর সমুদ্র, যখন অত বড় বড় জাহাজ ছিল না, কাঠের তৈরি জাহাজ ছিল এবং বিশাল ঢেউয়ের মোকাবেলা করতে হতো তাদেরকে, হ্যাঁ, এবং বেশিরভাগ ক্ষেত্রে অনেক নাবিকরা বা অনেক জেলেরা মারা যেত। The sea becomes a nemesis against whom the doomed mankind must fight, and through this fight man attains dignity. So এই যে মানুষ বারবার যাচ্ছে, মারা যাচ্ছে, কিন্তু এতদ সত্ত্বেও কিন্তু মানুষ সমুদ্রে যাওয়া কি বন্ধ করেনি, রিস্ক নিয়ে তারপরেও মানুষ যাচ্ছে। তার মানে মানুষ তাদের ডিগনিটিকে ধরে রেখেছে। ওকে, সমুদ্রের কাছে বা সমুদ্রে যে ফোর্স এর কাছে বা পাওয়ারের কাছে তারা হার মানেনি, এই বিষয়টাকেও তারা মানে রিপ্রেজেন্ট করেছে। অর্থাৎ মানুষের লাইফ, এখানে আরেকটা হিডেন মেসেজ আছে, সেটা হচ্ছে মানুষের লাইফ খুবই ফ্রাজাইল, খুবই আনসার্টেন, বাট তারপরেও কিন্তু মানুষ স্থির নেই। মানুষ কিন্তু প্রতিনিয়ত
নেচারের বিরুদ্ধে ফাইট করেই যাচ্ছে, এবং আধুনিক মানুষরা কিন্তু অনেক দূরে গিয়ে গেছে। হ্যাঁ, যদিও হয়তো মানুষ একটা দিকে এখনো তারা খুবই দুর্বল, সেটা হচ্ছে মানুষের যে মৃত্যুকে তারা এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি, আর কখনো হয়তো পারবেও না ধর্মীয় বিশ্বাস অনুযায়ী। ওকে, সো আর বিষয়গুলোর দিক থেকে কিন্তু মানুষ অনেক এগিয়ে গেছে, এক গ্রহ থেকে আরেক গ্রহে মানুষ এখন যেতে পারছে। ওকে, মানুষ এখন দেখা যায় যে শীতের ঠান্ডা জায়গা যেখানে কখনোই মানুষ বসবাস করতে পারতো না, সেখানে এখন মানুষ বসবাস করতে পারছে। ওকে, অনেকভাবে আকাশে মানুষ পাখির মতো উঠছে, বিমানে বিশাল জাহাজ সমুদ্রে ভাসাচ্ছে। ওকে, তো মাসের পর মাস, বছরের পর বছরও মানুষ এখন সমুদ্রে যাত্রা করছে। হ্যাঁ, এবং দুর্ঘটনা আগের চাইতে অনেক কমে এসেছে। তো এখানে কিন্তু মানুষের একটা ডিগনিটি প্রকাশ পাচ্ছে, তাই না? সো নেচারের এত পাওয়ার সত্ত্বেও কিন্তু মানুষ নেচারের কাছে হার মানেনি, মানুষ তার গতিতে এগিয়ে যাচ্ছে। সো রাইডার্স টু দ্য সি ইজ এ ট্র্যাজেডি অফ ফেট। হ্যাঁ, এটাকে আমরা ট্র্যাজেডি অফ ফেট বলতে পারি, ভাগ্যের ট্র্যাজেডি এবং ট্র্যাজেডি অফ হিউম্যানস fragility against the power of sea who live in the coastal area. Keeping the above context in mind, we can find that in Riders to the Sea, scenes incorporates mostly Greek tragic versions of life. It's more a tragedy of fate than a tragedy of character. So, classical tragedy দিকে যদিও এটা মডার্ন নাটক, কমন পিপল এর ট্র্যাজেডি কে ধরে এনেছে, সেই ক্ষেত্রে এটা মডার্ন প্লে, কিন্তু এখানে যে থিমটা ট্র্যাজেডির যে থিমটা এখানে সে ইউজ করেছে সেটা হচ্ছে কিন্তু ক্লাসিক্যাল থিম, সেটা হচ্ছে ফেট, হ্যাঁ, নট ক্যারেক্টার। In this play, the characters confront their downfall without any hamashi or tragic flaw. So এখানে চরিত্রগুলো তাদের পতন হচ্ছে কি কোন রকম হ্যামাশিয়া বা ট্রাজিক ফ্লো ছাড়াই, বরং সেটা ভাগ্যের কারণে হচ্ছে, যেটা আমরা যে সফোক্লিসের ইডিপাসে পেয়েছি, হ্যাঁ, এবং অন্যান্য এসকিলাস, তারপরে হচ্ছে ইউরিপিস, এদের নাটকে আমরা পেয়ে থাকি, যেটা ট্র্যাজেডি অফ ফেট। হ্যাঁ, ভাগ্যের কারণে মানুষকে ট্র্যাজেডি শিকার হতে হয়। So Riders to the Sea তে সুপারস্টিশন বা কুসংস্কার, বিলিভিং হার ভিশন টু বি এ সুপারন্যাচুরাল ওমেন। এখানে হার বলতে মরিয়াকে বোঝানো হচ্ছে, ওমেন হচ্ছে যে কোনো প্রাকৃতিক সংকেত, যেমন আকাশ মেঘলা হলো, ঝড় উঠতে পারে, এই ধরনের একটা ইঙ্গিত, অথবা ওই যে বাড়ির ডান পাশে বা বাম পাশে কাক ডাকছে, তার মানে হচ্ছে একটা খারাপ কিছু, অশুভ কিছু হতে পারে। ওকে,